দেখুন, কেন্দ্রীয় সরকার যেভাবে মনরেগা, মহাত্মা গান্ধী গ্রামীণ রোজগার যোজনা, মনরেগার নাম পরিবর্তন করে দেওয়ার উদ্যোগ নিয়েছে। তারা এখন ঠিক করছে এই মহাত্মা গান্ধী এই শব্দের পরিবর্তে পূজ্য বাপু শব্দটা ব্যবহার হবে। পূজ্য বাপু, তো মহাত্মা গান্ধীর বদলে পূজ্য বাপু। আমরা খুব স্পষ্টভাবে বলছি, একে তো এরা বাংলার প্রাপ্য টাকা দিচ্ছে না। বাংলার যেটা টাকা, সেই টাকা 100 দিনের কাজের টাকা, বাংলার মানুষ কাজ করেছেন, সেই টাকা দিচ্ছে না, দীর্ঘদিন ধরে দিচ্ছে না। এক নয়া পয়সা দেয়নি, বাংলাকে বঞ্চনা করেছে। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেস সংসদের ভেতরে বাইরে, দিল্লিতে, বাংলা জুড়ে তীব্র প্রতিবাদ আন্দোলন করেছে। কোর্ট বলেছে টাকা দিতে, তারপরেও এরা নানা ছক কষে যাচ্ছে। এরা কিন্তু বাংলার মানুষের প্রাপ্য টাকা দেয়নি। মোট প্রায় 2 লক্ষ কোটি টাকা বাকি। তার মধ্যে মনরেগা আছে, তার মধ্যে আবাস আছে। কিন্তু এখন দেখা যাচ্ছে টাকা তো দেয়নি, এখন এমন ভাবে নাম পরিবর্তন হচ্ছে। ব্যক্তি হয়তো একই আছে, মহাত্মা গান্ধী আবার পূজ্য বাপু, ব্যক্তি হয়তো একই আছে, কিন্তু এমন ভাবে নামটা পরিবর্তন করা হচ্ছে, সেখানে বাংলার যে স্পর্শ, বাংলার যে অবদান, সেটাকে মুছে ফেলার চেষ্টা হচ্ছে। কেন মহাত্মা শব্দটা সরিয়ে দেওয়া হলো? মহাত্মা গান্ধী, তার মানেই তো মোহনদাস করমচাঁদ গান্ধী। তাকে মহাত্মা গান্ধী সরিয়ে সরকারের স্কিমে পূজ্য বাপু করা হবে কেন? কিসের জন্য? মহাত্মা শব্দটি বিশ্বকবি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর মহাত্মা গান্ধীকে তিনি শ্রদ্ধার্ঘ্য জানিয়েছিলেন মহাত্মা শব্দটা দিয়ে। জাতির জনক মহাত্মা গান্ধীকে এই মহাত্মা শব্দটি শ্রদ্ধার্ঘ্য, শ্রদ্ধাঞ্জলি, এটা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এবং বাংলার উপহার। বাংলার সেই স্পর্শকে মুছে ফেলা হচ্ছে। আমরা এর তীব্র নিন্দা করছি। এটা একটি অবাঞ্ছিত, অপ্রয়োজনীয় নাম বদল। তার কারণ ব্যক্তি তো একই আছেন। মহাত্মা গান্ধী গ্রামীণ সড়ক যোজনা আর পূজ্য বাপু গ্রামীণ সড়ক যোজনা, ব্যক্তি তো একই। তাহলে তুমি মহাত্মা গান্ধীরা সরালে কেন? মহাত্মা শব্দটার সঙ্গে একটা ইতিহাস। মহাত্মা শব্দটা যখন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর শ্রদ্ধাঞ্জলি হিসেবে মহাত্মা গান্ধীকে দিয়েছিলেন, তখন সেই তার পারিপার্শ্বিকতা, তার ইতিহাস, তার ঘটনাক্রম, সেগুলিকে বিজেপি মুছে দেওয়ার চেষ্টা করছে। ফলে তারা নামকরণের, এর আগেই তাদের কাজ ছিল, তারা তো কোনো কাজকর্ম করে না, শুধু রিনেমিং, নাম বদল। তো এখানে নাম বদল কেন? মহাত্মা গান্ধী তো রয়েছেন স্কিমটায়। ওই স্কিমের নাম তো মহাত্মা গান্ধীর, জাতির জনক শ্রদ্ধেয় মোহনদাস করমচাঁদ গান্ধীর নামানুসারে তো রয়েছে মহাত্মা গান্ধী। তাহলে সেটাকে চেঞ্জ করে পূজ্য বাপু করার প্রয়োজনটা কি? কারণ মহাত্মা শব্দটা গান্ধীজির কাছ থেকে সরিয়ে নেওয়া হলো। মহাত্মা গান্ধী, মহাত্মা, এই শব্দটা তাৎপর্যটা বুঝুন। মহাত্মা শব্দটাকে গান্ধীজির কাছ থেকে সরিয়ে দেওয়া হলো। আর মহাত্মা শব্দের পেছনে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের যে শ্রদ্ধার্ঘ্য, মহাত্মা শব্দের পেছনে বাংলার যে শ্রদ্ধার্ঘ্য, সেই বাংলার ইতিহাসটাকে
দিল্লির এই মসনদে থাকা জমিদাররা, তারা টাকা দেওয়ার নাম নেই, বাংলার গরিব মানুষ শ্রমজীবী মানুষের টাকা দেওয়ার নাম নেই, বাংলার প্রাপ্য অধিকার বকেয়া দেওয়ার নাম নেই, কোর্টের নির্দেশ পালন করার নাম নেই। তারা এসেছেন নাম বদল করতে। কার নাম? মহাত্মা গান্ধীর নাম। কি বদল করছেন? মহাত্মা শব্দটাকে সরিয়ে দিচ্ছেন। কেন সরাচ্ছেন? একটা বড় ইতিহাস এবং বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর আর বাংলার সঙ্গে যে সম্পর্কটা মহাত্মা শব্দ দিয়ে সেতু বন্ধন রয়েছে, আত্মা আত্মীয় হয়ে গেছেন, সেই জায়গাটাকে মুছে দেওয়ার জন্য এই নামকরণ হচ্ছে। আমরা যে পদ্ধতিতে নামকরণ হলো, যে পদ্ধতিতে মহাত্মা শব্দটাকে এলিমিনেট করা হলো, মহাত্মা শব্দটিকে বাদ দেওয়ার পেছনে ইতিহাস মুছে দেওয়ার প্রবণতা আছে। মহাত্মা শব্দটিকে বাদ দেওয়ার পেছনে রবীন্দ্রনাথ ঠাকুরের অবদান মুছে দেওয়ার প্রবণতা আছে। মহাত্মা শব্দটা বাদ দেওয়ার পেছনে বাংলার অবদান মুছে দেওয়ার প্রবণতা আছে। আমরা এই মহাত্মা শব্দটিকে বাদ দেওয়ার তীব্র নিন্দা করছি। আমাদের বক্তব্য, মনরেগাতে মহাত্মা গান্ধী এই শব্দটি অটুট রাখতে হবে। রাজ্য সরকার 2017 থেকে 22 অব্দি এই মানরেগার টাকা দিয়েছে প্রায় 4,500 কোটি টাকা। তারা প্রেয়ার করেছে কেন্দ্রের কাছে এই টাকাটা ফেরত দিক, কিন্তু কেন্দ্র বলছে এই টাকাটা এখন আমরা দেবো না, আগে দুর্নীতি হয়েছে তার হিসাব দিক রাজ্য, তারপর আমরা দেবো। একটু অ্যাড করবো এইটা নিয়ে। সেটা হচ্ছে যে 100 দিনের কাজে আদালতের নির্দেশ অনুযায়ী সব শর্ত চাপিয়েছে কেন্দ্র। মুখ্যমন্ত্রী বলছেন শর্ত মানবেন না, তবে কি আদালতকেও মানবেন না রাজ্য সরকার? অন্য রাজ্যে কি হচ্ছে? এই টাকাটা কি বিজেপির পৈতৃক সম্পত্তি নাকি? বাংলা থেকে যখন ট্যাক্সের টাকা নিয়ে যাচ্ছে তখন তাদের মনে থাকছে না? আর এগুলো এত বড় জায়গা, যদি কোথাও বিচ্ছিন্ন কিছু অভিযোগ থাকে তো সেই কেসগুলো আটকে থাকবে, বাকি সবাই টাকা পাবে। অন্য রাজ্যে কি হচ্ছে? গোটা দেশের মধ্যে, গোটা ভারতবর্ষের মধ্যে ভুয়ো জব কার্ড এই তালিকার শীর্ষে রয়েছে উত্তরপ্রদেশ। তাহলে উত্তরপ্রদেশ টাকা পাচ্ছে কি করে? গুজরাটে মন্ত্রীর ছেলে গ্রেপ্তার হয়েছে এই দুর্নীতিতে, তাহলে গুজরাট টাকা পাচ্ছে কেন? এত মানুষ কাজ করেছেন, তার মধ্যে যদি কোনো কিছু কয়েকজনের ক্ষেত্রে অভিযোগ থাকে, সেই কেসগুলো আটকে বাকিগুলোকেও তো টাকা দিতে পারেন। বাংলাকে 1 নয়া পয়সাতে এত মানুষ কাজ করেছেন, সবটাই আটকে, এটা কেউ বিশ্বাস করবেন? আর চোখের ওপর দুর্নীতি হচ্ছে বিজেপি শাসিত রাজ্যগুলোয়, তারা পুরো টাকা পেয়ে যাচ্ছে। এটা একেবারে মিথ্যাচার। এরা ছুতো করে বাংলার টাকা বন্ধ করার জন্য, বাংলাকে টাকা দেবে না সেইটা করার জন্য তারা নানা ধরনের ছক কষে জটিলতা তৈরি করছে। ওই 100 দিনের কাজে যে নির্দেশ দিয়েছে কেন্দ্র, তা আদালতের নির্দেশ মেনে, তাহলে কি মুখ্যমন্ত্রী বলছেন যে তাহলে সেই একই নির্দেশ বাকি সব রাজ্যগুলোতেও কার্যকর হোক। আদালত যদি 100 দিনের জন্য কোনো নির্দেশ দিয়ে থাকে, তাহলে সেটা পশ্চিমবঙ্গের জন্য কি করে হতে পারে শুধু? তাহলে বাকি রাজ্যগুলোর জন্য সেই নির্দেশনামা কার্যকর হোক, আর সেটা আর্থিক বছরের শুরু থেকে হোক। তা এত বছর ধরে যে টাকাটা দেয়া হয়নি, সেটা তো গরিব মানুষ যাতে বঞ্চিত না হন, মমতা ব্যানার্জি সরকার তো নিজেদের রাজকোষ থেকে টাকা দিচ্ছে, তো সেটা কেন্দ্রীয় সরকার দেবে না? কেন্দ্রীয় সরকার বাংলা থেকে টাকা তুলে নিয়ে যাচ্ছে, ট্যাক্সের টাকা। 4 বছরে প্রায় 4,64,000 কোটি টাকার বেশি তুলে নিয়ে গেছে, কিন্তু বাংলার যেটা বকেয়া 2 লক্ষ কোটি টাকা, সেটা তো তারা দিচ্ছে না। মানুষকে কাজ করিয়েছে, টাকা দিচ্ছে না। এবার মানুষ যদি দিল্লি থেকে আসা লোকজনের সামনে দাঁড়িয়ে টাকা ফেরত চান, তখন আবার বাবুদের গায়ে লাগছে। এবারের নির্বাচনে যতজন দিল্লি থেকে আসবেন, ততজন যেন তৈরি থাকেন, বাংলার মাটিতে ঢুকবেন। বাংলার মানুষ শান্তিপূর্ণভাবে গণতান্ত্রিকভাবে জিজ্ঞাসা করবে, আমাদের টাকা আপনারা আটকে রেখেছেন কারো? গরিব মানুষ কাজ করেছি। দিল্লি থেকে যারা আসবেন এরপর ভোটের সময় ডেলি প্যাসেঞ্জারি করতে, আপনারা কিন্তু তৈরি থাকবেন। শান্তিপূর্ণ গণতান্ত্রিক ভাবে বাংলার মানুষ এই প্রশ্নটা করবেন, কোন লজ্জায় ভোট চাইতে এসছেন? আমাদের টাকা আমাদের দেননি কেন? অবিলম্বে আমাদের টাকা দিন। সাজানকে সে আমাকে একটা প্রশ্ন, তাহলে বিএলএটা করে হ্যাঁ,
আচ্ছা, গতকাল মমতা বন্দ্যোপাধ্যায় জনসভা থেকে একটা কথা বলেছেন যে মহিলারা তৈরি হন, মহিলা ব্রিগেড থাকবে সামনে আর পেছনে থাকবে হচ্ছে পুরুষরা। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই কথাটাকে খতিয়ে দেখছে কমিশন। তারা মানে গতকাল ফলতায় রোল অবজারভারকে ঘিরে বিক্ষোভের জেরে কেন্দ্রীয় নিরাপত্তার আর্জি একাধিক রোল অবজারভারের, মুখ্যমন্ত্রী যেভাবে জনসভা থেকে মহিলাদের রাস্তায় নেমে মহিলারা চিরকালই মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে বাড়তি স্নেহের, শ্রদ্ধার, এবং মমতা বন্দ্যোপাধ্যায় বিশ্বাস করেন নারী সমাজকে এগিয়ে আনতে পারলে, আর্থিক, সামাজিক, রাজনৈতিক, প্রশাসনিক ক্ষমতায় প্রতিষ্ঠিত করতে পারলে গোটা সমাজ এগোবে। তার বক্তৃতা, এই কমিশনের সব কালকা যোগী যেগুলো সব আসছে, এই তৎকাল রাজনৈতিক পর্যটক, মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তৃতায় গণ আন্দোলন এবং উন্নয়ন এই দুটো ক্ষেত্রেই মহিলাদের উনি সবসময় বিশেষ গুরুত্ব দেন। মহিলাদের কথা আগে বলেন, মহিলাদের বিশেষ দায়িত্বের কথা বলেন। তা এখন যারা আসছে এগুলো সব হচ্ছে তৎকাল রাজনৈতিক পর্যটক, বিজেপির অ্যাসাইনমেন্ট পাওয়া, বিজেপির দলদাস রাজনৈতিক পর্যটক। তারা সব নতুন নতুন দেখছে, নতুন নতুন জানছে, তাই তারা এগুলো নিয়ে ইস্যু করতে চাইছে। আজকে এখনই কমিশনের সামনে একদম ধুমধুমার পরিস্থিতি। বিএলওরা জ্ঞানেশ কুমারের ছবিতে আগুন দিয়ে জুতো পেটা করে বিক্ষোভ দেখাতে শুরু করেছেন, মানে বিভিন্ন দাবি দাবার ইস্যুতে। বিএলওদের এখানে 16 তারিখ প্রাক্তল বেরোবে। আমরা তো বারবার বলছি যে এই জ্ঞানেশ কুমার এবং জাতীয় নির্বাচন কমিশন বিজেপির রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার লক্ষ্যে কাজ করতে গিয়ে সাধারণ মানুষ, বৈধ নাগরিক এবং বিএলও দুপক্ষের উপরেই চরম চাপ সৃষ্টি করেছেন। মৃত্যুর মিছিল হয়েছে, শুধু পশ্চিমবঙ্গ নয়, গুজরাট, উত্তরপ্রদেশেও বিএলওর মৃত্যুর ঘটনা ঘটেছে। ফলে অতি অল্প সময় অতি বেশি কাজ চাপিয়ে তার লজিস্টিক সাপোর্ট ঠিকমতো না দিয়ে, কখনো ফর্ম সাপ্লাই নেই, কখনো পুরুষ মহিলা নির্বিশেষে ফর্মে বিএলওদের নাম নাম্বার লেখা সকাল রাত লোকে ফোন করে যাচ্ছে, কখনো অ্যাপ ঠিক মতো কাজ করছে না, কখনো নেট পাওয়া যায় না, কখনো বিজেপি নেতারা হুমকি দিচ্ছেন কাজ না করতে পারলে, এটা না হলে বিহারের মতো জেলে পাঠাবো। তো এইভাবে প্রবল অসুবিধার মধ্যে যে বিএলওদের একটা বড় অংশ পড়েছেন, তো তাদের ক্ষোভ যে কাজটা 2001 সালের পর 2-2.5 বছর ধরে হয়েছিল এসআইআর, সেটা যদি এখন 2 মাসের মধ্যে করতে বলে আর জোর করে নাম কাটতে হবে, বৈধ ভোটারদের হ্যারাস করতে হবে, এই ধরনের সব কাজকর্মের নির্দেশিকা আসতে থাকে, তো বিএলওদের উপর চাপ পড়ছে, তারা নানা সমস্যায় থাকছেন। এবার জাতীয় নির্বাচন কমিশন তার দায়িত্ব নিচ্ছে না, ফলে বিএলওরা তাদের সমস্যা নিয়ে বিক্ষোভ দেখাচ্ছেন। এটা নির্বাচন কমিশনের দায়িত্ব তাদের সামলানো। বলছি বিএলওদের আরেকটা অভিযোগ যে 6টা রাজ্যে সময়সীমা বাড়ানো হয়েছে, এখানে এত চাপ থাকা সত্ত্বেও ওয়েস্ট বেঙ্গলে আমরা বলছি তো অনেক বেশি সময় দেওয়া উচিত ছিল। ভোটের পরে ঠান্ডা মাথায় একেবারে বছর 2 ধরে সুন্দরভাবে কাজটা হতে পারতো, যেটা 2001 সালে হয়েছিল। তার বদলে এই তড়িঘড়ি করতে গিয়ে আচ্ছা অন্য 6টা রাজ্যে সময় বাড়ানো হলো, তাহলে পশ্চিমবঙ্গে কেন বাড়ানো হলো না? তো বোঝাই যাচ্ছে যে পশ্চিমবঙ্গকে রাজনৈতিকভাবে ট্রিট করছে বিজেপির নির্দেশে জাতীয় নির্বাচন কমিশন। এখানে যদি বিএলওরা বিক্ষোভ দেখান বা তাদের কষ্টের কথা বলেন, তো নির্বাচন কমিশন তার জন্য দায়ী, তাদের সামলাতে হবে, তাদের ফেস করতে হবে। এই যে রাজ্যের কলকাতার বিশেষত তার সংলগ্ন এলাকাগুলোতে এই যে বহুতল বাড়িগুলোতে ভূত তৈরির বিষয়টা কমিশন গুরুত্ব দিয়ে দেখছে, যেখানে তো খোদ মুখ্যমন্ত্রী আপত্তি করেছে। দেখুন এখানে সমস্যা আছে, এগুলো হচ্ছে সব অধিকাংশ যারা বিষয়টা বোঝেন না, জানেন না। এখন বহুতল হয়েছে, আবাসন রয়েছে, ধরা যাক যে আবাসনে সব ফ্ল্যাট কেউ না কেউ থাকেন। এবার বুথ করা মানে আপনাকে তার আগে থেকে কেন্দ্রীয় বাহিনী রাখার জন্য তাদের আলাদা থাকার জায়গা দিতে হবে, তাদের খাওয়ার জায়গা দিতে হবে, তাদের বাথরুম ইত্যাদি অন্যান্য দিতে হবে। এবার ভোট কর্মীদের সেই ব্যবস্থা করে দিতে হবে। তো এটা বহু আবাসনের ক্ষেত্রে তারা বলছেন হয়তো হলে ভালো হতো, কিন্তু এইগুলো হাউজিং এর মধ্যে সম্ভব নয়। তো সেই কারণেই তারা বলছে না, তার থেকে হয়তো আমাদের একটা ইচ্ছা ছিল বা অমুক, কিন্তু এটা টেকনিক্যালি সম্ভব হচ্ছে না। কারণ আমরা এখানে কোন ফ্ল্যাটে কাকে রাখবো, আমরা কিভাবে সেই বুথটা যে তৈরি করাবো সেখানে বাইরের লোক যাতায়াত হবে, বাইরের লোক থাকবে, কেন্দ্রীয় বাহিনী থাকবে,
ভোটের কর্মীরা থাকবেন, এরকম আমরা কিভাবে সেটা করব? ফলে সেই জায়গায় অনেক বহুতল থেকে, আবাসন থেকে তাদের আপত্তির কথা জানিয়েছেন, সেটাও তো ভাবতে হবে। গভর্নর এই ইস্যুতেই বলছেন, এই বিএলও ইস্যুতে, যে জেলা প্রশাসনের আরো অ্যাক্টিভ হওয়া উচিত, গভর্নর গিয়ে কথা বলুন না। পুলিশ দেওয়া উচিত বিএলওদের সাথে, যে আইন শৃঙ্খলা যা চলছে। আইন শৃঙ্খলা নিয়ে তো কোনো সমস্যা হচ্ছে না। গভর্নর, মাননীয় রাজ্যপাল যেটা বলছেন, বিএলওদের সঙ্গে পুলিশ দেওয়া উচিত। আরে প্রত্যেক বুথে বিএলও আছে, হাজার হাজার বিএলও। আইন শৃঙ্খলা প্রবলেমটা কোথায়? প্রবলেমটা তো হচ্ছে কাজের লজিস্টিক্যাল প্রবলেম। তো সেখানে পুলিশ পাশে দাঁড়িয়ে থেকে কি করবে? তখন তো আবার রাজ্যপাল বল বাড়িয়ে দিচ্ছেন, তখন তো আবার বিরোধীরা বলবে পুলিশ দাঁড় করিয়ে রেখে প্রভাব বিস্তার করা হচ্ছে। তো পুলিশ কি করবে ওখানে? আপনার ইলেকশন কমিশন যদি ফর্ম সাপ্লাই না দিতে পারে, পুলিশ কি করবে? আপনার ওখানে যদি ঠিক ভাষায় ফর্ম না আসে, পুলিশ কি করবে? ফর্মের উপর মহিলা পুরুষ নির্বিশেষে বিএলওর নাম, মোবাইল নাম্বার রাখা আছে। সকাল থেকে রাত তাদের বাড়িতে লোকে ফোন করছে, পুলিশ কি করবে? অ্যাপ ঠিক মতো কাজ করছে না নির্বাচন কমিশনের, পুলিশ কি করবে? নেট কোথাও যদি গন্ডগোল করে, পুলিশ কি করবে? তা রাজ্যপালের যদি মনে হয় তো যান না, অন্য জায়গায় শখ করে বেড়াতে যান। বিএলওরা যখন বিক্ষোভ দেখাচ্ছেন, তো সেখানে রাজ্যপাল দাঁড়িয়ে একবার গিয়ে হাত জোড় করে দাঁড়িয়ে একবার যে সমস্ত উনি বক্তৃতা দেন, সে বক্তৃতা একবার দিয়ে দেখুন না কেমন লাগে, ওনাদের কি সমস্যা। রাজ্যপাল একবার যান, বিএলওদের সামনে দাঁড়িয়ে একবার কথা বলুন না। রাজভবনে বসে বিবৃতি দিচ্ছেন কেন? ওনার তো মাঝে মাঝে জেলায় ঘুরতে ইচ্ছা হয়, তো যান না বিএলওদের সামনে, জাস্ট ফেস দ্য বিএলওস। অনারেবল গভর্নর শুড ফেস দ্য বিএলওস। বলছি, এই দুর্ঘটনা কাণ্ডে ভোলা ঘোষ তিনি একটি এফআইআর করেছেন এবং তারা তিনি অভিযোগ করছেন যে শাহজাহানের স্ত্রী এবং সন্দেশখালী 1 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি মিলে তাকে খুনের পরিকল্পনা করেছে। পুলিশের কাছে গ্রেপ্তার হয়নি। দেখুন, এখন যাদের মধ্যে রাজনৈতিক বিরোধিতা রয়েছে এবং ঘটনাচক্রে একটি ঘটনা, সেখানে দুর্ঘটনা ঘটেছে, ফলে যেহেতু এই দুই পক্ষই একই কেসে বা এই ধরনের কেসে বিপরীত মেরুতে বন্ধনীযুক্ত, বিপরীত মেরুতে, ফলে এক পক্ষ আর এক পক্ষের বিরুদ্ধে বলবে, এটা খুব স্বাভাবিক বিষয়। এখন এটার সারবত্তা কতটা আছে কতটা নেই, সেটা পুলিশ তদন্ত করে দেখবে। পুলিশ নিরপেক্ষভাবে, পুলিশ প্রশাসন তদন্ত করছেন। যদি কারোর কোনো অভিযোগ জানাবার থাকে, নিশ্চয়ই তার অধিকার আছে জানাবার। আবার সেই অভিযোগটার কোনো সারবত্তা আছে কিনা, সেটাও পুলিশ প্রশাসন তদন্ত করে দেখবে। গাড়ির চালক এখন অব্দি অ্যারেস্ট হয়নি, সেটা প্রশ্ন করা হচ্ছে, অনেক সময় পেরিয়ে গেছে। দেখুন, এটা তো বোঝা উচিত যে দুর্ঘটনার পর, যে কোনো দুর্ঘটনার পরেই অধিকাংশ ক্ষেত্রে চালকরা আতঙ্কে, বা যাই হোক, চালক বা খালাসি, বাসের ক্ষেত্রে চালক বা কন্ডাক্টর, তারা একটা প্রাথমিক, যারই দোষ হোক, প্রাথমিক একটা আতঙ্ক থেকে তারা একটু সরে যান। ফলে তাদের আবার সন্ধান করে, খোঁজ করে এনে গোটা বিষয়টা করতে হয়। ফলে ঘটনাটা কোনো নতুন নয়। উত্তরপ্রদেশ হাতরাসে যখন ভিকটিম মেয়েটির আত্মীয়দেরকে রাস্তায় দুর্ঘটনায় সব বারবার যাদের প্রাণ গেল, তো তখনও কি কি হয়েছিল সেগুলো তো আপনারা জানেন। যে বিরোধী রাজনৈতিক দলগুলোর অভিযোগ যে শাহজাহানকে আড়াল করতেই সাক্ষীকে নিরাপত্তা দেওয়া হয় এবং সেই কারণে এটা ঘটে। বিরোধীদের অভিযোগ মানে, একটা দুর্ঘটনা ঘটেছে, তার কোনো তথ্য প্রমাণ ছাড়া সমানে যদি কারা এমন একটা ঘটনা বলতে পারে যেটা বিরোধীরা কোনো অভিযোগ করেনি, এমন একটা ঘটনা, একমাত্র বিরোধী নেতাদের নিজেদের সর্তি কাশি হওয়া ছাড়া এমন কোনো ঘটনা বলতে পারেন যে একটা কোনো ঘটনা ঘটেছে আর অভিযোগ করেনি? এখন সেই অভিযোগের সারবত্তা থাকবে তো। এবার তো তাহলে সেইটা দেখতে হবে যে বিজেপি রাজ্যগুলোতে কি কি ঘটেছে, সিপিএম এর জমানায় কি কি রহস্য মৃত্যু হয়েছে, তো সেগুলোর ফয়সালা কেন হয়নি, কেন অমুক লোক ধরা পড়েনি, তো সেগুলোও তো দেখতে হবে। ফলে সেই জায়গাগুলোতেও তো তাদের বলার কোনো মুখ থাকা উচিত। মালদা এইটাই শাহজাহান একটা করবে, একটু আমাদের অ্যাঙ্গেলের প্রশ্ন আছে যে বলছে যে যারাই যখন শাসন ক্ষমতায় আসে তখনই বাহুবলীদের তারা আশ্রয় দেয়। সিপিএম এর আমলেও শাহজাহানকে আশ্রয় দেওয়া হয়েছিল, ক্ষমতা প্রতিপত্তি হয়েছিল তৃণমূলের আমলে। দেখুন, এটা এটা সরলীকরণ করা ঠিক না। কারণ তৃণমূল কংগ্রেস কিন্তু মূলত সাধারণ মানুষ এবং সাধারণ কর্মীদের উপর নির্ভর করে তৃণমূল কংগ্রেস চলে, এবং উন্নয়নটা এমন ভাবে করে যাতে মানুষ
মন থেকে সমর্থন করেন। এবার কোথায় কোথায় এত বড় এলাকা, এত বড় দল, এত রকম এলাকা রয়েছে বিভিন্ন জায়গায়, কোথায় কোনো বিচ্ছিন্ন ঘটনা যদি থাকে সেক্ষেত্রে তৃণমূল কংগ্রেস সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেয় এবং একমাত্র তৃণমূল কংগ্রেসই ব্যবস্থা নেয়, বাকি কোনো দলের ব্যবস্থা দেখা যাবে না। উল্টে এরকম দেখা যাবে যে বিজেপি যাদেরকে অতীতে দুর্নীতিগ্রস্ত বলতো পরে তাদেরকেই মালা পরিয়ে নিজেদের পার্টিতে নিয়ে বিভিন্ন পদ দিয়ে রেখে বসে আছে। এটা অন্য আছে। বলছি যে একটা লেফটের তরফ থেকে বলা হচ্ছে যে 1,20,00,000 রোহিঙ্গা নাকি বাংলাদেশি মুসলমানের নামে বলা হচ্ছিল, তো বিজেপি সেই তালিকা কেন দিচ্ছে না? তাদের বক্তব্য এটা তো আমরা প্রথম থেকে বলছি, সিপিএম এর বলার কি আছে? এই যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং বিজেপি নেতারা যে হাঁকডাক করে গেলেন এতদিন ধরে যে বাংলায় 1 কোটি রোহিঙ্গা রয়েছে, এইবার সব বার করে দেওয়া হবে, সে রোহিঙ্গা কই? শুভেন্দুবাবু দুটো রোহিঙ্গাকে পাশে নিয়ে মিটিং করুন, দুটো রোহিঙ্গাকে একটু নিয়ে প্রেস কনফারেন্স করুন। 1 কোটি রোহিঙ্গা বাংলায় ঢুকে আছে, এবার বেরিয়ে যাবে। তো কই রোহিঙ্গা? উল্টে দেখা গেল ত্রিপুরা থেকে ধরা পড়েছে কয়েকটা রোহিঙ্গা, যেটা বিজেপি শাসিত। এগুলো মিথ্যাচার করা হয়েছে এবং দুর্ভাগ্যের বিষয়, যেটা আপনারা দেখাতে পারবেন না এই লাইনটা, ওনাদের এই বেসলেস কমেন্ট গুলো একাধিক সংবাদ মাধ্যম এমন ভাবে প্রচার করেছেন যাতে মানুষ সেগুলোকে বিভ্রান্ত হয়েছেন নিয়ে। কিন্তু আমরা প্রথম থেকে বলেছি একটা দুটো বা কিছু যদি ঢুকে থাকে তার দায় দায়িত্ব বিএসএফ এর, অমিত শাহ দপ্তরের। সীমান্ত থেকে ঢুকলো কি করে? রোহিঙ্গা তো মায়ানমারের সঙ্গে তো পশ্চিমবঙ্গের সীমান্ত নেই, তো মায়ানমারের সঙ্গে সীমান্ত তো অন্য রাজ্যে, তো সেখানে আটকাননি কেন? রোহিঙ্গা পশ্চিমবঙ্গে আসবে কি করে? আর যদি এসে থাকে তাহলে বিএসএফ কি করছিল? আর এই যে 1 কোটি রোহিঙ্গা আছে, তো কোথায়? তো বিজেপি নেতারা একটু প্রেস কনফারেন্স করুন, দেখি রোহিঙ্গাদের সব পাশে বসিয়ে 1 কোটি রোহিঙ্গা বলেছিলেন আপনারা, তালিকা প্রকাশ করুন, ছবি প্রকাশ করুন 1 কোটি রোহিঙ্গা। আর একটাও যদি প্রকাশ করেন তাহলে সেটা অমিত শাহের বিএসএফ এর ব্যর্থতা। বামেরা হঠাৎ করে এই ইস্যুতে ঢুকছে কেন? তার কারণ হচ্ছে ব্যাকবেঞ্চার, পুরোটাই তৃণমূল যা বলছে সেগুলো মিলছে, বিজেপির সঙ্গে লড়ছে তৃণমূল কংগ্রেস, তো সেই জন্য বামেদের হচ্ছে পিছিয়ে পড়ছে। তাই তৃণমূলের যে ইস্যুতে যে বক্তব্যগুলো সেগুলো তারা বলতে শুরু করছেন। আর একটা উনি উল্লেখ করেছেন, সেটা হচ্ছে যে 2014 সালের 31শে ডিসেম্বর পর্যন্ত যারা আসবে তাদেরকে সিটিজেনের দেওয়া হলো, কিন্তু যারা 21 বা তার আগে ভোট দিয়েছেন তাদের কোনো কাগজের বিড়ম্বনায় ফেলা যাবে না, এদের নাম ভোটার তালিকাতে নিঃশর্তভাবে রাখাটা জরুরি। কে বলছে? সুজন চক্রবর্তী। আমরা তো এটা গোড়ার থেকে বলে আসছি, ওরা এত দেরিতে বলছে কেন? সুজন বাবু বরং এটা বলুন, ও সুজন দা শুধু এইটা বলে দিন না, মোহাম্মদ সেলিম আর ওই মুর্শিদাবাদের ওই নেতার বিধায়কের সঙ্গে কি কথা হলো, সে বিধায়ক তো বলছে মোহাম্মদ সেলিম ফোন করেছিল, হ্যাঁ, তো সেইটা আপনাদের ওই গোপন কথাগুলো একটু বলে দিন না। সুজন দা, মোহাম্মদ সেলিম যে ওই নেতার সঙ্গে ফোনে কথা বলছেন, মুখে বলছেন ধর্মনিরপেক্ষ, আর সেই নেতাই বলে দিচ্ছেন মোহাম্মদ সেলিম ফোন করেছিলেন। এটা হচ্ছে সিপিএম এর দ্বিচারিতা, তো সুজন চক্রবর্তী সেই বিষয়ে বলুন না। উনি বলছেন এর মধ্যে দিয়ে মতুয়া। আমাদের পরিষ্কার বক্তব্য, যারা ভোটার ছিলেন, যারা ভোট দিয়েছেন, দিয়ে গত লোকসভাও নির্বাচিত করেছেন, তাদেরকে বাদ দেওয়া যাবে না। এবার বিজেপি এই করতে গিয়ে অনেক মানুষকে একটা অথই জলে ফেলে দিয়েছে। এমনকি যারা হিন্দু, যারা কিছু অংশ বিজেপির কিছু কথায় বিভ্রান্ত হয়েছিলেন কিছুদিনের জন্য, তারা এখন দেখছেন ওদের পাল্লায় পড়ে কি অবস্থায় তারা পড়েছে। কিন্তু সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যটা একদম পরিষ্কার, যে ভোটার লিস্টের উপর দাঁড়িয়ে শেষ লোকসভা নির্বাচন হয়েছে, যার উপর দাঁড়িয়ে কেন্দ্রের সরকার তৈরি হয়েছে, ভারত সরকার তৈরি হয়েছে, সেই ভোটার লিস্ট থেকে কাউকে বাদ দেওয়া যাবে না। কেউ যদি এরপরে মারা গিয়ে থাকেন বা সেগুলো তো 100 বার বাদ যেতে পারে। আচ্ছা, মালদায় তো মিম একটা অতীত যাত্রা করবে জানুয়ারি মাসে, তারা বলছে মালদা 10টা আসনের প্রার্থীদের দেখ না, এরকম কোনো অসুবিধা নেই, বহু জায়গায় বহু লোক প্রার্থী দেয়। এগুলো হচ্ছে বিজেপির বি টিম, সি টিম, ডি টিম। বিজেপি বিরোধী ভোট ভাগাভাগি করার জন্য কোথাও
উগ্র হিন্দুত্ব আর কোথাও মুসলিমদের মধ্যে বিভ্রান্তি ছড়ানো, এই দুটি কাজই করছে তারা। বিজেপি বিরোধী ভোটটা যারা তৃণমূলকে ভোট দেন তাদের বিভ্রান্ত করার চেষ্টা করছে। এসব করে হবে না। বাংলার মানুষ জানেন বিজেপিকে রুখতে গেলে সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়কে এবং মমতা বন্দ্যোপাধ্যায় প্রার্থীদের ভোট দিতে হবে। আর যদি একটা ভোটও অন্য কোথাও দেন তাহলে ঘুরিয়ে সেটা কিন্তু বিজেপিরই হাত শক্তিশালী হবে। এই দেখলাম মদনে গীতা পাঠ হয়েছে, এবার সামনে আসছে সংবিধান পাঠ। এই ভোটের পাঠ রাজনীতি নাকি এটা? সংবিধান যে কেউ পড়তেই পারেন। আমরা তো সব ক্ষেত্রেই প্রতিটি সভায় মমতা বন্দ্যোপাধ্যায় হাতে সংবিধান নিয়ে রাস্তায় পদযাত্রা করেছেন। কি বলছেন? মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী হাতে সংবিধান নিয়ে অতখানি রাস্তা কয়েক কিলোমিটার হাঁটলেন। আমরা তো বারবার বলছি আমরা যে যার ধর্ম পালন করি, আমরা যে যার ধর্মে আছি বা যার কিন্তু এই সমাজ, এই রাজ্য, এই দেশ এটা তো সবার। তাই আমাদের সকলের উচিত সংবিধানের মূল স্পিরিটটা অটুট রাখা। আমরা তো সংবিধানের স্পিরিট অটুট রাখার পক্ষে। ওই যে বারবার জালিয়াতি বিড়ম্বনা হুমায়ুন পড়ছে। প্রথমে দুজন সৌদি ধর্মগুরু এসছেন, তারপরে দেখা গেল তারা আমাদের রাজ্যেরই বাসিন্দা। এখন খোদ হুমায়ুন কবিরই অভিযোগ করছে যে তার ট্রাস্টের কিউআর কোড সব জালিয়াতি করে টাকা রাহুল স্যারও নাকি কলকাতা থেকে গেছে হায়দ্রাবাদে। দেখুন এগুলো সব একটা এই জিনিস এই নিয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না। ও নিজে অভিযোগ করছে। না, আমি বলছি, আমি এগুলো কোনো মন্তব্য করতে চাই না, কারণ এগুলো তো হওয়ারই ছিল। যারা ওইসব হাঁকডাকের মধ্যে যারা কেউ মনে করেছিলেন যে এটা ভয়ঙ্কর সিরিয়াস কিছু, তাদের কাছে তো এটা প্রত্যাশিতই ছিল। যে ব্যক্তি 2019 সালে বাবরি মসজিদ ভেঙে দেওয়া বিজেপির, রাম মন্দির স্লোগান দেয়া বিজেপির ক্যান্ডিডেট হয়, সে 2026 সালে এসে বলছে আমি বাবরি মসজিদ তৈরি করব। এটা ধর্মের টানে বলছে না রাজনীতির ছকে বলছে, তো সবাই বুঝতে পারছেন। যদি বাবরি মসজিদের প্রতি এতখানি শ্রদ্ধা, তাহলে 2019 সালে বিজেপির ক্যান্ডিডেট হতে গেছিলেন কেন? যে বিজেপি রাম মন্দির গড়া স্লোগান দিয়ে বাবরি মসজিদ ভেঙেছে, আপনি সেই বিজেপির ক্যান্ডিডেট হয়েছেন। যারা রাম মন্দির গড়া স্লোগান দিয়ে বাবরি মসজিদ ভেঙেছে, আপনি আজকে বলছেন বাবরি মসজিদ গড়বো, তো মানুষ কি খতিয়ে দেখবেন না? মানুষ খতিয়ে দেখছেন। কিন্তু আজকেও এবং তারপরে দেখা যাচ্ছে কখনো আরব থেকে, সৌদি আরব থেকে ইমাম এসছে বলে একজন মুর্শিদাবাদের, একজন নন্দীগ্রামের, তারপর শুনলাম ওই হায়দ্রাবাদ থেকে কি সব লোকজন এসছে, সেগুলো তারপরে হলো না। এখন আবার আর এক ধরনের সমস্যা দেখছি। খুব সমস্যার ব্যাপার। কিন্তু আজকেও দেখা গেছে উনি যেখানে প্রস্তাবিত জায়গা, সেখানে প্রচুর মানুষের ভিড় হয়েছে। হতেই পারে কেউ দেখতে গেছেন, ইয়ে করতে গেছেন, তার সঙ্গে কোনো সম্পর্ক নেই। কেউ যদি খবর পান যে একটা কোনো ধর্মস্থান কোথাও হচ্ছে, কেউ কৌতূহলে গেছেন। কিন্তু যারা যাচ্ছেন, যাই করছেন, দিনের শেষে তারাও জানেন বিজেপিকে রুখতে গেলে জেতাতে হবে তৃণমূল কংগ্রেসকে। কারণ সারা ভারতবর্ষে একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় যিনি বিজেপিকে রুখে দিতে পারেন। ফলে কোথায় কার কোন জায়গায় কেউ দেখতে যেতে পারেন, কেউ ধর্মস্থান দেখতে যেতে পারেন, কেউ অনুরোধে যেতে পারেন, কেউ কৌতূহলে যেতে পারেন। যে যেখানে যান, দিনের শেষে ভোটের সময় বিজেপি বিরোধী ভোটটা যাবে তৃণমূল কংগ্রেস প্রার্থীর কাছে। এটা হচ্ছে যে পার্লামেন্টের সেশন শেষ হলেই প্রাইম মিনিস্টার আগেই আসবে জানা গিয়েছিল। নদিয়ার তাহেরপুরে তিনি সভা করবেন। আমরা তো বারবার চ্যালেঞ্জ দিচ্ছি যে ওনারা তো, নরেন্দ্র মোদীজি, অমিত শাহজি, গোটা ভারতবর্ষে বিজেপির যত নেতা ছিল তারা তো ভোটের সময় ডেলি প্যাসেঞ্জারি করতে আসেন। তো আসবেন। আমাদের পরিষ্কার কথা, নরেন্দ্র মোদী আর অমিত শাহ যে জমিতে পা রাখবেন, যেখানে সভা করবেন, সেই বিধানসভাগুলো আমরা আরো বেশি করে জিতব। যেখানে যেখানে নরেন্দ্র মোদী পা রাখবেন, অমিত শাহ পা রাখবেন, আমরা তো বাকি জিতবই। বিশেষভাবে সেই বিধানসভা কেন্দ্রগুলিতে বিপুল জয় পাবে তৃণমূল কংগ্রেস। কারণ মানুষ চিনে নেবেন এই লোকগুলো আমাদের টাকা দেয়নি, এই লোকগুলো 100 দিনের টাকা দেয়নি, এই লোকগুলো আবাসের টাকা দেয়নি, এই লোকগুলো বাংলাকে অসম্মান করেছে, এই লোকগুলো বাংলা ভাষাকে অসম্মান করেছে,
এই লোকগুলো বাংলা ভাষীদের বাংলাদেশি বলে পাঠিয়ে দিচ্ছিল। যত ওদের দেখবে তত ওদের বিরুদ্ধে ভোট যাবে। কিন্তু রানাঘাটের মতো জায়গা তো এক মতুয়া, সেকেন্ড হচ্ছে তাহেরপুর বামেদের মানে পুরো ভোটের জায়গা ছিল, সেরকম একটা জায়গা বাছাই করে সভা করবে। বিজেপি যেটুকু ভোট পায়, এই রাজ্যে বিজেপির ভোট কত? আপনি এখনো যদি হিসাব করে দেখেন, এই রাজ্যে বিজেপির নিজস্ব ভোট 6.5 থেকে 6.8 বা 7 এই %। বাকিটা তো হচ্ছে বামেদের ভোটটা বিজেপি খানিকটা টেনে করেছে। আর বামেরা হচ্ছে যারা লাল ঝান্ডা নিয়ে বড় বড় কথা বলে, যারা ওই 2-4টে মিটিং মিছিল ধর্মতলা চত্বরে করে, তারা বুথে ফিরে গিয়ে বিজেপিকে ভোট দেয়। তো সুতরাং তো বিজেপিকে এখন বামেদের ঠিক রাখতে হচ্ছে যে ভাই ভোটটা দিও, ভোটটা দিও। আর বামেদের কাছে আসল চ্যালেঞ্জ হচ্ছে বড় বড় কথা ফেসবুকে আর মিডিয়ায়, বাতেল আর বৃহস্পতি, আর ভোট যাচ্ছে বিজেপির কাছে, তাদের ভোট কমছে। বামেরা আগে বিজেপির ঘর থেকে নিজেদের ভোট ফিরিয়ে দেখাক। যে মতুয়ারা এখন খুবই উদ্বেগের মধ্যে আছেন, কারণ অনেকে প্রথমে একটা হেডিং পড়েছিল সিএ তে আবেদন করো, কিন্তু এখন তারা দেখছে যে কোনো নাগরিকত্ব পাওয়ার সম্ভাবনাই নেই। ওরা খুব দুশ্চিন্তার মধ্যে। মতুয়াদের বিরাট বিপদে ফেলে দিয়েছে বিজেপি। মতুয়া সম্প্রদায়কে সম্মান করেন, ভালোবাসেন মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু একাংশ বিজেপির কিছু লোকের কথায় বিভ্রান্ত হয়ে খুব বিজেপি করছিলেন। এখন দেখছেন তাদের গোটা মতুয়া সম্প্রদায়কে অথই জলে ফেলে দিয়েছে এই ভারতীয় জনতা পার্টির SIR ফর্মুলা। ফলে মতুয়ারা দেখুন দুধ কলা দিয়ে কালসাপ পোষার কি নমুনা। মতুয়ারা যারা যে অংশ, সবাই নন, যে অংশ বিজেপির কিছু লোকের কথা বিভ্রান্ত হতে গেছিলেন, আপনাদের সিএ ক্যাম্প করছে। কিসের সিএ ক্যাম্প? কে বিজেপি সিএ ক্যাম্প করার? আপনি সিএ ক্যাম্পে যাওয়ার অর্থ আপনি ডিক্লেয়ার করছেন আপনি ভারতের নাগরিক নন। এটা সর্বনাশা। আপনি তো সরকারের কোন স্কিমের সুযোগ সুবিধাও পাবেন না। মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর যদি আপনারা পূর্ণ আস্থা, আপনাদের কয়েকজন ওই বিজেপি করতে গিয়ে আপনাদের এই বিপদে ফেলেছে। মতুয়া সমাজকে, রাজবংশীদের এবার সিদ্ধান্ত নিতে হবে, একটা ভোটও বিজেপিকে নয়। বিজেপি হটাও, বাংলা বাঁচাও। CPM হটাও, বাংলা বাঁচাও। বিজেপি বিধায়ক অসীম সরকারের একজন ঘনিষ্ঠ বিজেপি কর্মী, তিনি তৃণমূলে যোগ দিয়েছে। তাহলে কি মতুয়ারা আস্তে আস্তে তাদের স্বপ্নভঙ্গ হওয়ার জন্য তৃণমূলের দিকে ঝুঁকছে? অসীম সরকারও বেসুরো গাইছিলেন, শান্তনুর লন্ডন যাত্রা নিয়ে কটাক্ষ করে ভিডিও পোস্ট করেছিলেন সোশ্যাল মিডিয়ায়। ওদের কি স্বপ্নভঙ্গ হয়েছে? অসীম সরকারের উচিত এখন এই বিজেপির এই SIR এবং নাগরিকত্ব এইসব নিয়ে একখানা কীর্তন গান লিখে ভালো করে শোনানো। যেভাবে বিজেপি মতুয়া সম্প্রদায়কে বিপদে ফেললো, তা এখন অসীম সরকারের ওরকম রসিকতার মুখ করে কবি গান। তো অসীমবাবু আপনি এবার একটু দেখান আপনার কবি গান কই। আমি অসীম সরকার, বিজেপির নেই দরকার, এরকম সব হবে না এখন। এগুলো হোক। আপনাদের অথই জলে বসিয়েছে বিজেপি। একটা কীর্তন ওই নিয়ে আপনি যেরকম তিলক কেটে আমি অসীম সরকার, বিজেপির নেই দরকার, এগুলো হোক এখন অসীম সরকার। রাজনীতি আর মানুষের না অস্তিত্ব, রুটি কাপড়া মাকান নিয়ে ছেলে খেলা, ছড়ার গান, কটাক্ষ, রসিকতা এগুলো করতে যাবেন না। এই ধরনের প্রবলেম ডেকে এনেছে আপনার পার্টি, আপনারা। আপনি তো অনেক গানটা লিখে দেবেন, ওনাকে লিখে দেবেন। না না, উনি এমনিতে তো একটা কবি মানুষ, ফলে নিজেও একটু চাপে আছেন এখন। ফলে উনি আশা করি উনি পরিস্থিতিটা বুঝতে পারছেন। ফলে উনিও ওনার পার্টিকে সব বলবেন যে এগুলো করা উচিত না। আর যদি উনি এগুলো করতে পার্টি ওনার কথা না শোনে, তাহলে নিশ্চয়ই উনি সেই মতো করে বিবেকের ডাকে সিদ্ধান্ত নেবেন। SSC নিয়ে যোগ্য সত্ত্বেও বয়সজনিত কারণে ইন্টারভিউ ডাক পায়। কে 2016 এমন বহু ক্যান্ডিডেট ছিল, তাদেরকে আজকে কলকাতা হাইকোর্টের বিচারপতি অমিতা সিনহা নির্দেশ দিয়েছেন SSC কে যে এদের ইন্টারভিউ ডাকতে হবে। এটা আইনি বিষয়, আমরা চাই সকলের সমস্যার সমাধান। তো ফলে এটা আইনে যেটা হচ্ছে, কোর্টে যেটা হচ্ছে, আমাদের আইনজীবীরাও লক্ষ্য রাখছেন, SSCও লক্ষ্য রাখছে। আমরা চাই, মুখ্যমন্ত্রী চান, শিক্ষামন্ত্রী চান, জট খুলে যাক, যত বেশি সংখ্যক তারা চাকরিতে আগে জয়েন করুন। আর এই বাম রাম কংগ্রেসের কিছু আইনজীবী কিছু না কিছু করে তাদের বাধা দিয়ে চলেছেন, জট পাকাচ্ছেন, এগুলো আমরা চাই।
না না, জাল পাসপোর্ট মামলায় সাপ্লিমেন্টারি চার্জশিট ইডি দিয়েছে এবং তাতে তারা যে অভিযোগটা করেছে চার্জশিটে, যে চাঞ্চল্যকর অভিযোগ, নথি যাচাই না করেই পাসপোর্ট দেওয়া হয়েছে। আইটিআর ইনকাম ট্যাক্সের এটা ওরা নথি জাল এটা করে যারা এটা তো প্রশাসনিক বিষয়, আর পাসপোর্ট তো দেখে পাসপোর্ট দপ্তর কেন্দ্রীয় সরকার, তো সেটা ইডি তদন্তে যা উঠে আসছে সেটা তদন্তের বিষয়। এটা নিয়ে রাজনৈতিক যদি অভিযোগ সেরম থাকে, তো তাহলে ইডি নিশ্চয়ই পাসপোর্ট ডিপার্টমেন্ট বা কেন্দ্রীয় সরকারের সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে কথা বলবে। বরাবরই একটা যুবকের মৃত্যুকে ঘিরে আজকে প্রচুর গোলমালের ঘটনা ঘটে। থ্যাংক ইউ। আমরা চাচ্ছি।